হীরক কেমিস্ট্রি টিউটোরিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা দেখব ক্লাস 11-এর প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়নের প্রাথমিক ধারণা। এই চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট তার কারণ এই চ্যাপ্টারটা কেমিস্ট্রির এমন চ্যাপ্টার যেখানে কেমিস্ট্রিতে কীভাবে নিউমেরিক্যাল করতে হয় সেটা এখানে শেখানো হয়। আর বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই নিউমেরিক্যাল দেখেই কিন্তু ভয় পেয়ে যায়, কিন্তু তারা চেষ্টাই করে না যে কিভাবে এই চ্যাপ্টারটাকে ভালোভাবে করলে আমাদের কেমিস্ট্রিটাকে সহজ লাগে। যারা এই চ্যাপ্টারটাকে ভয় পায় তারা কিন্তু কেমিস্ট্রিটাকে বেশিরভাগ টাফভাবে নিয়ে নেয়। তো চেষ্টা করব কেমিস্ট্রিটাকে সহজভাবে নেওয়ার, আর সহজভাবে নিতে গেলে প্রথম চ্যাপ্টারটাকে যেমন করে হোক ভালো করে আপনাদেরকে পড়তে হবে। প্রথমে যেটা আমাদেরকে জানতে হয় এই চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নের সংযোগ সূত্র বা রাসায়নিক সংযোগ সূত্র, ল অফ কম্বিনেশন বলা হয়। রাসায়নিক সংযোগ সূত্র বা ল অফ কম্বিনেশন বলা হয়। এখানে কি হয় যে অনেকগুলো রিঅ্যাকট্যান্ট যদি বা বিক্রিয়ক যদি পরস্পর বিক্রিয়া করে এবং বিক্রিয়া করার ফলে তারা যদি দুই বা তার বেশি যদি বিক্রিয়াজাত পদার্থ যদি তৈরি করে ফেলে, ওই বিক্রিয়াগুলো নির্দিষ্ট কিছু সূত্র মেনে চলবে, যে সূত্রগুলোকে আমরা বলবো রাসায়নিক সংযোগ সূত্র। রাসায়নিক সংযোগ সূত্র বলতে রাসায়নিক বিক্রিয়া হবে, তারা কিছু সংযোগ করবে, কিছু সূত্রের সঙ্গে তারা কানেক্ট থাকবে, সেই জন্য এগুলোকে বলা হয় রাসায়নিক সংযোগ সূত্র বলা হয়। দেখো ডেফিনেশনটা, দুই বা তার বেশি পদার্থ পরস্পর বিক্রিয়া করে দুই বা তার বেশি, এটা দুই বা তার বেশি না বলে এক বা তার বেশি বলে, একটার প্রোডাক্টও তৈরি হতে পারে, এক বা তার বেশি বলাটাই বেটার। এক বা তার বেশি বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। এই বিক্রিয়াগুলি নির্দিষ্ট কিছু সূত্র মেনে চলে। একে রাসায়নিক সংযোগ সূত্র বলে। তাহলে দুই বা তার বেশি বিক্রিয়ক বা পদার্থ তারা পরস্পর বিক্রিয়া করে নির্দিষ্ট কিছু পদার্থ উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলি নির্দিষ্ট কিছু সূত্র মেনে চলে, তাই এদেরকে বলা হয় রাসায়নিক সংযোগ সূত্র বলা হয়। আমাদের রাসায়নিক সংযোগ সূত্র টোটাল 5টা আছে, টোটাল 5টা টাইপের রাসায়নিক সংযোগ সূত্র আছে, সেগুলোকে দেখব। টোটাল 5টা টাইপের রাসায়নিক সংযোগ সূত্র কি কি আছে, ফটাফট কপি করো। ল অফ কেমিক্যাল কম্বিনেশন, রাসায়নিক সংযোগ সূত্র, এটা টোটাল 5টা টাইপের আছে। এক, ভরের নিত্যতা সূত্র। দুই, স্থিরানুপাত সূত্র।
3 গুণানুপাত সূত্র 4 মিথানুপাত সূত্র, লাস্ট ওয়ান গে-লুসাক। আচ্ছা, এটা ইংরেজিতে লিখে দিচ্ছি, এটা বাংলাতে লিখি। গে-লুসাক গ্যাস আয়তন সূত্র। এই চলে গেল আমার টোটাল 5টা সূত্র। তার মধ্যে ভালো করে মনে রাখো, তার মধ্যে এই যে 5টা, এই 4টে যেটা ভরের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে। আর এইটা যেটা লাস্ট ওয়ান গে-লুসাক গ্যাস আয়তন সূত্র, এটা আয়তনের উপর নির্ভর করে। আয়তনের উপর নির্ভর করে। এই চলে গেল আমাদের টোটাল ল অফ কম্বিনেশন, ল অফ কেমিক্যাল কম্বিনেশন, ভরের রাসায়নিক সংযোগ সূত্র। টোটাল 5টা টাইপের আছে। ভরের নিত্যতা সূত্র, ল অফ কনজারভেশন মাস, স্থিরানুপাতের সূত্র, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, গুণানুপাত সূত্র, ল অফ মাল্টিপল প্রপোর্শন, মিথানুপাত সূত্র, ল অফ রেসিপ্রোকাল। এই টোটাল চলে আসছে আমাদের 5টা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্র। আমরা 1 বাই 1 একটা একটা করে দেখব। একটা একটা করে দেখব। চলো, প্রথমে আসছে আমাদের ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র কি? ভরের নিত্যতা সূত্র ল্যাভোসিয়ের করে। ভরের নিত্যতা সূত্র যিনি আবিষ্কার করেন তিনি হচ্ছে ল্যাভোসিয়ের। এটা কি বলতে বোঝায় যে কোনো একটা রিয়াকশানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট দুটো জিনিস থাকে। একটা রিয়াকশানের মধ্যে সবসময় দুটো জিনিস থাকবে, হয় একটা রিয়াক্ট্যান্ট থাকবে আর একটা প্রোডাক্ট থাকবে। কীরকম? ধরো এ প্লাস বি, এরা রিয়াকশান করে কি তৈরি করলো? সি প্লাস ডি। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে রিয়াক্ট্যান্ট, বিক্রিয়ক। এগুলো কি? প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ। ভরের নিত্যতা সূত্র বলছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় টোটাল বিক্রিয়কের ভর যা হবে, বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট ভর একই থাকবে। তার মানে এইটার ভর এ প্লাস বি, এদের টোটাল ভর আমি ধরে নিলাম এখানে 100 গ্রাম। সি প্লাস ডি ভরের নিত্যতা সূত্র অনুযায়ী এদেরও মোট ভর কিন্তু 100 গ্রাম হবে। হতে পারে এরা দুজন আলাদা, এটা 50, এটা 50 হতে পারে, এটা 60, এটা 40 হতে পারে। ঠিক একইভাবে এরা আলাদা হতে পারে, কিন্তু এদের টোটাল যোগফল যা হবে, বিক্রিয়াজাত পদার্থ প্রোডাক্টের টোটাল যোগফল কিন্তু একই থাকবে। এটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা সমান হবে। কিছু এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো আরও ভালো করে। যেমন H2 প্লাস O2 রিয়াকশন করলে কি তৈরি হবে? H2O হলো। ব্যালেন্স করে নাও। ব্যালেন্স করলে এখানে দুটো হাইড্রোজেন, একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। তাহলে এর টোটাল ভর কত? 2 গ্রাম হাইড্রোজেনের হলো। এর কত? এর টোটাল ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে অ্যাড করলে কত হলো? 34 গ্রাম হলো। এর কত হবে? হাইড্রোজেন হচ্ছে 1, অক্সিজেন হচ্ছে 16। তাহলে 4টে হাইড্রোজেন আর 2টো অক্সিজেন, তাহলে 4টে হাইড্রোজেন আর 2টো অক্সিজেন নিয়ে টোটাল হচ্ছে 36 গ্রাম। বোঝা গেল? দেখো 2 ইন্টু 2 হাইড্রোজেন প্লাস 1 ইন্টু অক্সিজেন, তাহলে 2 ইন্টু হাইড্রোজেন মানে 1
আর একটা অক্সিজেন কত 16 ইন্টু 16, তাহলে কত হলো 2 ইন্টু 2 প্লাস 16 ইকুয়াল টু 2 ইন্টু 18 ইকুয়াল টু 36, টোটাল 36 গ্রাম। এখানে দেখো তাহলে এখানে কত আছে, এখানে হয়ে গেল তোমার 4 গ্রাম, 4টে হাইড্রোজেন 4 গ্রাম হয়ে গেল, তাহলে টোটাল যোগ করলে তোমার এখানে হয়ে গেল 36 গ্রাম। তাহলে 4 আর 32 36, আর এখানে 36। বিক্রিয়কের টোটাল ভর আর বিক্রিয়াজাতের টোটাল ভরের সমান হয়ে গেল। আর একটা এক্সাম্পল দেখব, আর একটা এক্সাম্পল দেখি। H2 প্লাস Cl2 রিয়াকশন করলে তৈরি হয়ে যাবে 2HCl। ভরের নিত্যতা সূত্র বলছে বিক্রিয়কের যে মোট ভর, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক থাকবে, রিয়াক্ট্যান্ট যেগুলো থাকবে, তাদের মোট ভর যা হবে বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের, মানে প্রোডাক্টের যেটা থাকবে, প্রোডাক্টেরও মোট ভর বা প্রোডাক্টের টোটাল মাস ইকুয়াল হবে। দেখো এখানে দুটো হাইড্রোজেন 2 গ্রাম, আর ক্লোরিন হচ্ছে 35.5, ক্লোরিন হলো 35.5, তো দুটো ক্লোরিন আছে, তাহলে দুটো ক্লোরিন 71, তাই টোটাল কত হয়ে গেল, টোটাল হয়ে গেল 73 গ্রাম। ঠিক একইভাবে এটা হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে 35.5, তাই টোটাল হয়ে গেল 36.5 ইন্টু 2 হয়ে যায়, তাহলে 2 ইন্টু 36.5, তাহলে কত হলো 73 গ্রাম। এখানেও রিয়াক্ট্যান্টের টোটাল মাস যা আছে, প্রোডাক্টের টোটাল মাস সেম টু সেম একই আছে। এটা চলে গেল আমাদের ভরের নিত্যতার সূত্র। আর একটা এক্সাম্পল দেখি, যেমন যদি আমরা করি Na প্লাস Cl2 অ্যারো দিয়ে NaCl, ঠিক ব্যালেন্স করে নিই, দুটো ক্লোরিন, একটা ক্লোরিন দুটো ক্লোরিন, তাহলে 2 দিলাম, দুটো সোডিয়াম হয়ে গেল, দুটো ক্লোরিন হয়ে গেল, দুটো সোডিয়াম একটা সোডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 23, তাহলে এখানে দুটো সোডিয়াম আছে, তাহলে 2 ইন্টু 23, তার মানে হচ্ছে 46 গ্রাম। আর ক্লোরিন, একটা ক্লোরিন 35.5, তাহলে দুটো ক্লোরিন 71, আর এখানে হয়ে গেল, এটাকে যোগ করলে আসবে, এটাকে টোটালটাকে যোগ করলে এখানে চলে আসবে তোমার 58.5, তাহলে কত আসছে 0 আর 16 17, এটা আসবে টোটাল, কতটা বোঝা গেল 170 গ্রাম হলো। তাহলে এই দুটোকে যোগ করি, 46 আর 71 কত আসছে, এটা ঠিক করলাম 10 8 2 16 6 5 2 10 11, 117 আসবে, এটা 117, তাহলে এখানেও আসছে 7 আর 4 1, এটাও টোটাল যদি যোগ করা হয় এটাও চলে আসলো 117 গ্রাম। তাহলে দেখা গেল দুটোতেই এখানে প্রোডাক্টের টোটাল মাস আর রিয়াক্ট্যান্টের টোটাল মাস সেম আছে, প্রোডাক্টটা আছে 117 আর রিয়াক্ট্যান্টটা আছে 117। এটা হচ্ছে ভরের নিত্যতার সূত্র, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো বিক্রিয়ক অংশগ্রহণ করবে তাদের টোটাল ভর আর বিক্রিয়ার ফলে যে প্রোডাক্ট যেগুলো তৈরি হবে তাদের টোটাল ভর সর্বদা একই থাকবে, রাইট। নেক্সট আমাদের আছে এখন আমরা দেখব সেকেন্ড আর একটা, সেটা হচ্ছে স্থিরানুপাতের সূত্র, স্থিরানুপাত সূত্র। স্থিরানুপাত সূত্র, স্থিরানুপাত সূত্রটা কি, খুবই সহজ, একদম ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই সহজ একটা সূত্র, যে কোনো একটা যৌগকে তুমি যে কোনো প্রক্রিয়া দিয়ে বা যে কোনো উৎস দিয়েই বা যে কোনোভাবেই তুমি তৈরি করো না কেন, কোনো একটা যৌগকে যে কোনো উৎস থেকে বা যে কোনো প্রক্রিয়া দিয়ে বা যে কোনোভাবে যদি তৈরি করা হয়, যৌগটিতে যে উপাদান মৌলগুলো থাকবে তাদের ওজনের অনুপাত সর্বদা স্থির থাকবে। এখানে দেখো স্থির অনুপাত, স্থির যদি ঠিকভাবে পড়ি তাহলে স্থির প্লাস অনুপাত, তাহলে কি স্থির থাকবে অনুপাত, তাহলে অনুপাতটা তাদের স্থির থাকবে। কোনো একটা যৌগকে যে কোনো উৎস থেকে বা যে কোনোভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটিতে উপাদান মৌলগুলোর ওজন অনুপাত সর্বদা স্থির থাকবে। কীরকম দেখি, আর একটা জিনিস বলে দিই, তোমাদের নিচে দেখবে
ফর্মুলা সূত্রগুলো প্রত্যেকটাই লেখা হচ্ছে, ভালো করে লিখে নেবে। দেখি কীরকম বলছে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় কোনো একটা যৌগকে যে কোনো উৎস থেকে যদি তৈরি করা হয়, যৌগটার মধ্যে উপাদান মৌলগুলো সর্বদা স্থির থাকবে। কীরকম দেখি, সাপোজ CH4 একে যদি বার্ন করা হয়, মানে জ্বালানো যদি হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস H2O তৈরি হবে। বোঝা গেল? দেখো এখানে দুটো হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, তাহলে এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, 4টে হয়ে গেল, আর এখানে চলে আসলো 4টে অক্সিজেন। আমার রিঅ্যাকশন ব্যালেন্স হয়ে গেছে। কিন্তু আমার এখানে ব্যালেন্সটা অতটা ফ্যাক্টর করে না, আমাকে যে মেন যেটা এইটাকে দেখতে হবে। ঠিক অন্য আর একটাভাবে আমি ক্যালসিয়াম কার্বন ডাই অক্সাইডকে তৈরি করব। যদি CaCO3কে যদি হিট করা হয়, তাহলে কি তৈরি হবে? CaO প্লাস কার্বন ডাই অক্সাইড, এখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এবার ওখানে কি বলছে, আমি দু রকম প্রক্রিয়া দিয়ে কার্বন ডাই অক্সাইডকে তৈরি করেছি। একটা মিথেনকে অক্সিজেনের রিপ্রেজেন্টে একে আমি হিট করেছি, তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। আবার ক্যালসিয়াম কার্বনেটকে আবার আমি হিট করেছি, সেখানেও আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। একই যৌগ কিন্তু দুইভাবে তৈরি করা হয়েছে। ওখানে কি বলছে, যে কোনোভাবেই তুমি তৈরি করো, কিন্তু এই যৌগটার মধ্যে যে উপাদান মৌল বলতে কার্বন ডাই অক্সাইডের মধ্যে দুটো জিনিস আছে, একটা কার্বন আর একটা অক্সিজেন। এই যৌগটার উপাদান মৌল বলতে কার্বনকে বোঝায় আর অক্সিজেনকে বোঝায়। এদের দুজনের অনুপাত দুটো জায়গাতেই সেম যদি হয়, তাহলে ওই লটাকে আমরা সাপোর্ট করে দেবো। স্থির অনুপাতের সূত্র যে ল যেটা, সেটাকে আমরা সাপোর্ট করতে পারবো। কীরকম দেখি, সেম আছে কিনা চেক করি। এখানে দেখো কার্বন আর অক্সিজেন, কার্বন কত আছে? কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন, একটা অক্সিজেন হচ্ছে 16, দুটো অক্সিজেন আছে, তাহলে 32 হলো। এখানে চেক করো, কার্বন আর অক্সিজেন, কার্বন কত? 12, আর এখানেও অক্সিজেন হয়ে গেল 32। তাহলে এখানে রেশিও কত আসছে? এখানে রেশিও আসছে 3 4 12 4 8 32, 3:2। এখানে রেশিও আসছে রেশিও যেটা সেটা হচ্ছে 3:8, 3:8 রেশিও হলো। এখানে কত? 3:8 রেশিও। তাহলে দেখো, যৌগটা আমরা দুটো প্রসেসে তৈরি করেছি, কিন্তু দুটো প্রসেসেই যে আমাদের যৌগ যেটা আছে, কম্পাউন্ড যেটা আছে, সেই কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্ট যেগুলো আছে, মৌল যেগুলো আছে, তাদের কিন্তু ওজনের অনুপাত কিন্তু সেম। এখানেও 3:8, এখানেও 3:8। তাহলে এটা স্থির অনুপাতের সূত্রকে তাহলে সাপোর্ট করে, সূত্র মেনে চলছে। ঠিক অন্য আর একটা জিনিস দেখি। সাপোজ ধরো এখানে আমরা তৈরি করব H2 প্লাস O2, নর্মাল রিয়াকশন, এখানে H2O তৈরি হয়ে গেল। ঠিক আর একটাভাবে যদি H2 প্লাস O2কে যদি ইলেকট্রিক আর্ক যদি দিয়ে দিই, ইলেকট্রিক আর্ক যদি দিয়ে দিই, তাহলে সেখানেও জল তৈরি হয়ে যাবে। ব্যালেন্সের আমাদের দরকার নেই এখানে, তাহলে সেখানেও আমাদের জল তৈরি হবে। তাহলে এখানে কত? হাইড্রোজেন, আর এখানে অক্সিজেন লিখলাম, এটাকে মুছে দিই। এখানে হাইড্রোজেন কত? 2 গ্রাম, অক্সিজেন কত? 16 গ্রাম। তো রেশিও কত বেরোলো? রেশিও বেরোলো 1:, এখানে 1 আর এখানে আছে 8। ঠিক, তাহলে রেশিও হয়ে গেল 1:8। ঠিক একইভাবে এখানেও দেখো, এখানে চলে আসছে হাইড্রোজেন আর এখানে অক্সিজেন, এখানে আসছে 2 আর এখানে আসছে 18, এখানেও রেশিও হয়ে গেল 1:8। তাহলে এটাও তাহলে স্থির অনুপাত সূত্রকে সাপোর্ট করে, যে কোনো একটা যৌগকে যে কোনো উৎস থেকে বা যে কোনোভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটার মধ্যে উপাদান মৌল যেগুলো আছে তাদের ওজন অনুপাত সর্বদা স্থির থাকবে। এটাই হচ্ছে স্থির অনুপাতের সূত্র। এবার আর একটা জিনিস আছে যেটাকে বুঝতে হবে, যে স্থির অনুপাতের আর একটা বিপরীত ব্যাখ্যা আছে। কীরকম? 2 বা তার বেশি মৌলকে যদি নির্দিষ্ট ওজন অনুপাতে যদি যুক্ত করা হয়, তাহলে তারা সর্বদা নির্দিষ্ট যৌগই তৈরি করবে। আগের ব্যাখ্যাটা কি বলেছিল? কোনো একটা যৌগকে যদি বিভিন্ন উপায়ে তৈরি করি, তাহলে তাদের উপাদানগুলো, যৌগের মধ্যে যে উপাদান মৌল যেগুলো আছে, তাদের ভরের অনুপাত সর্বদা স্থির থাকবে। এখানে ঠিক উল্টো করে বলছে। কীরকম? যে 2 বা তার বেশি মৌল যদি নির্দিষ্ট ওজন অনুপাতে যদি যুক্ত হয়, তাহলে তারা নির্দিষ্ট যৌগই তৈরি করবে। কীরকম বোঝায়?
এটা হ্যাঁ, এই সূত্রটা, এই বিপরীত ব্যাখ্যা, স্থির অনুপাতের বিপরীত ব্যাখ্যা সর্বদা সঠিক হয় না। স্থির অনুপাতের বিপরীত ব্যাখ্যা সর্বদা সঠিক হয় না। আগে সূত্রটাকে লিখি, এখানে লিখি স্থির অনুপাতের বিপরীত ব্যাখ্যা, বিপরীত ব্যাখ্যা কীরকম বলি, 2 বা তার বেশি মৌল যদি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয় তাহলে তারা সর্বদা নির্দিষ্ট যৌগ তৈরি করবে। এটা চলে গেল স্থির অনুপাতের বিপরীত ব্যাখ্যা। আগে বলেছিল যৌগ যদি একই হয় তাহলে তাদের উপাদান মৌলগুলোর ভরের অনুপাত নির্দিষ্ট থাকবে। এখানে আবার উল্টো করে বলছে, কীরকম, যে উপাদান মৌলগুলো যদি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয় তাহলে তারা নির্দিষ্ট যৌগ তৈরি করবে। উপাদান মৌলগুলি যদি নির্দিষ্ট ওজন অনুপাতে যদি যুক্ত হয় তাহলে তারা একই যৌগ তৈরি করবে। কীরকম বলি, এই বক্তব্যটা কিন্তু সঠিক নয়, এই বক্তব্যটা কিন্তু সর্বদা সঠিক হয় না। কোনো কোনো ক্ষেত্রে সঠিক হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে সঠিক হয় না। আমাদের কোশ্চেনই করে যে স্থির অনুপাতের বিপরীত বক্তব্য সর্বদা সঠিক হয় না কেন, তখন আমাদেরকে এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে হবে। কীরকম বলি, সাপোজ একটা আমি এক্সাম্পল নিচ্ছি, H2O সাপোজ C2H2 আর একটা হচ্ছে C6H6। এটা এখানে দেখো এদের ভরের অনুপাত বের করি, কার্বন আর হাইড্রোজেন। কার্বন দুটো আছে 24, হাইড্রোজেন দুটো আছে 2, তাহলে অনুপাত হয়ে গেল 12:1। এদের অনুপাত হয়ে গেল 12:1। এখানে দেখি, এখানে এদের অনুপাত হয়ে গেল 6×72 আর এখানে হচ্ছে 6, তাহলে কত হলো, 6×6, 6×72। তাহলে কীরকম দাঁড়ালো, এখানে তো যৌগ দুটোর ওজন অনুপাত তো নির্দিষ্ট, এখানেও 12:1, কার্বন আছে 12, হাইড্রোজেন আছে 1, এখানেও কার্বন 12 আর হাইড্রোজেন আছে 1। তাহলে এদের যদি ওজন অনুপাত যদি নির্দিষ্ট যদি থাকে তাহলে যৌগ তো একই হওয়ার কথা, কিন্তু এই যৌগটার নাম হচ্ছে বেনজিন, এই যৌগটার নাম হচ্ছে বেনজিন, আর এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন, এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটিলিন। এখানে কি বললো, 2 বা তার বেশি মৌল যদি নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়েছে, এরা অনুপাতে যুক্ত হয় তাহলে তারা সর্বদা নির্দিষ্ট যৌগ তৈরি করবে। এরা নির্দিষ্ট ওজন অনুপাতেই যুক্ত হয়েছে, কিন্তু একটা যৌগ হয়েছে অ্যাসিটিলিন আর একটা যৌগ হয়ে গেছে এখানে বেনজিন। তাহলে এখানে বিপরীত ব্যাখ্যা যেটা সেটা সঠিক নয়। বিপরীত ব্যাখ্যা কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপরীত ব্যাখ্যা যেটা সঠিক হতে পারে না। এই চলে গেল আমাদের স্থির অনুপাত এবং স্থির অনুপাতের বিপরীত ব্যাখ্যা। আর একটা যেমন দেখাই, আর একটা কীরকম দেখি বিপরীত ব্যাখ্যা সঠিক হয় না। যেমন ধরো CH3CH2OH এটা একটা, আর একটা CH3OCH3, এটার নাম হচ্ছে ইথার আর এটার নাম হচ্ছে অ্যালকোহল। হলো, তাহলে এদের দেখো কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন, কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বন কটা, একটা দুটো, তার মানে 24,
হাইড্রোজেন কটা? 6টা, তার মানে 6। অক্সিজেন কটা? 1টা, তার মানে হচ্ছে 16। তাহলে অনুপাত কত? অনুপাত হচ্ছে এখানে 2 দিয়ে গেলে, আচ্ছা 2 দিয়ে গেলে এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 12। কতটা বোঝা গেল? এই চলে গেল এদের রেশিও। ঠিক এটা দেখি, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। কার্বন কটা আছে? 2টো, তার মানে 24। হাইড্রোজেন কটা আছে? 6টা, 3 আর 3 6, তার মানে 6। অক্সিজেন কত আছে? 1টা, তার মানে এটা হচ্ছে 16। তাহলে এখানেও হয়ে যাচ্ছে 2 দিয়ে গেলে এটা 12, এটা 3 আর এটা 8। এদের এটা হচ্ছে 8। এদের রেশিও যেটা এখানেও রেশিও হচ্ছে 12:3:8। এখানেও রেশিও যা আছে এখানেও রেশিও তাই আছে, কিন্তু একটা যৌগ হয়ে গেছে এখানে অ্যালকোহল, আর একটা যৌগ হয়েছে ইথার। তাহলে নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হলেই যে তারা সর্বদা একই যৌগ তৈরি করবে এটা হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা দুটো কেস দেখলাম যেখানে হয় না। এই চলে গেল স্থির অনুপাতের সূত্রের বিপরীত ব্যাখ্যা। আর এবার স্থির অনুপাতের সূত্রের কিছু লিমিটেশন থাকে। স্থির অনুপাত সূত্রের কিছু লিমিটেশন থাকে, যে কোন কোন ক্ষেত্রে স্থির অনুপাত সূত্র অ্যাপ্লিকেবল হবে আর কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। কীরকম বলি, যেমন যদি যৌগগুলো যদি আমাদের আইসোটোপ যদি হয়, আইসোটোপের ক্ষেত্রে স্থির অনুপাতের সূত্র হতে পারে না, মানে অ্যাপ্লিকেবল নয়। কীরকম বলি, যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড এটা তৈরি হচ্ছে, এটা কার্বনের দুটো আইসোটোপ থাকে। কার্বনের দুটো আইসোটোপ থাকে, একটা জিনিস বুঝতে হবে, কার্বনের দুটো আইসোটোপ থাকে, একটা হচ্ছে কার্বন 14 আর একটা হচ্ছে কার্বন 12 আর একটা হচ্ছে কার্বন 14। কার্বন 12ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, কার্বন 14ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে এই কার্বন থাকলে সেও কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন থাকলে সেই কার্বন ডাইঅক্সাইড। যদি এই কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে এদের ভর কত হবে? 14, আর এটা হয়ে যাচ্ছে তোমার 32। আর এই কার্বন থেকে যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তাহলে এখানে কার্বন হয়ে গেল 12 আর এখানে হলো 32। দেখতেই পাচ্ছি এখানে দুজনের রেশিও কিন্তু সেম নয়। তাহলে আইসোটোপের ক্ষেত্রে স্থির অনুপাতের সূত্র সঠিক হয় না। স্থির অনুপাত সূত্র আইসোটোপকে ব্যাখ্যা করতে পারে না। যদি কোনো আইসোটোপ দিয়ে কোনো যদি যৌগ তৈরি হয় সেক্ষেত্রে স্থির অনুপাত সূত্র কাজ করবে না। আবার আরেকটা কোন ক্ষেত্রে? আরেকটা সেকেন্ড হচ্ছে তাহলে লিমিটেশন বা সীমা বা ত্রুটি। 1 নম্বর হচ্ছে আইসোটোপের ক্ষেত্রে স্থিরানুপাত সূত্র ব্যাখ্যা করা যায় না। আইসোটোপের ক্ষেত্রে স্থির অনুপাত সূত্র ব্যাখ্যা করা যায় না। তার রিজন হচ্ছে এটা হলো। 2 নম্বর হচ্ছে আর একটা, যদি পলিমার বা আইসোমার যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যাখ্যা করা যাবে না। যদি পলিমার বা আইসোমার যদি থাকে, বা বলতে পারি যে যদি ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওদের কিন্তু ভরের অনুপাত কিন্তু এক, কিন্তু কম্পাউন্ড আমাদের আলাদা তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু তাহলে আলাদা কম্পাউন্ড যদি আলাদা যৌগ তৈরি হয় সেক্ষেত্রে স্থির অনুপাতের সূত্রকে ব্যাখ্যা করা যায় না। এই দুটো চলে গেলে স্থির অনুপাত সূত্রের লিমিটেশন। প্রত্যেকটা জিনিস যখন আবিষ্কার হয়, আবিষ্কারের পর তাকে যখন মানুষ অ্যাপ্লিকেশন যখন করতে শুরু করে দেয়, ব্যবহার যখন করতে শুরু করে দেয়, তার মধ্যে কিছু ভুল ধরা পড়ে, এবং যত ভুল ধরা পড়ে সেই লটা তত আপডেট হতে থাকে। সেরকম এটা একটা ভুল ধরা পড়েছে। ওকে, ঠিক করে কপি করে নাও। নেক্সট, গুণানুপাত সূত্র কি? যে দুটো মৌল পরস্পর বিক্রিয়া করে একাধিক যৌগ তৈরি হতে পারে, কিন্তু ওই দুটো মৌলের মধ্যে
যে কোনো একটা মৌলের ওজন সর্বদা নির্দিষ্ট থাকবে, আর ওই নির্দিষ্ট ওজনের মৌলটা অপর মৌলটার সঙ্গে ভিন্ন বা আলাদা আলাদা ওজনে যুক্ত হবে এবং ওই ওজনগুলোর অনুপাত সরল হবে, সিম্পল রেশিও হবে। কীরকম আমি বলি, সাপোজ ধরো এখানে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মৌল নিয়েছি, তাহলে কি বললো, দুটো মৌল বিক্রিয়া করে একাধিক যৌগ হতে পারে। কীরকম, হাইড্রোজেন আর অক্সিজেন রিয়াকশন করে দুই ধরনের যৌগ হতে পারে, একটা H2O তৈরি করতে পারে, আবার H2O2 তৈরি করতে পারে, জল বা হাইড্রোজেন পারঅক্সাইড হলো। সেকেন্ড বলছে যে একাধিক যৌগ যখন তৈরি করবে ওই দুটো মৌলের মধ্যে যে কোনো একটা মৌলের ওজন নির্দিষ্ট থাকবে। কীরকম, এটার হাইড্রোজেন আর অক্সিজেন, এটার হাইড্রোজেন আর অক্সিজেন, হাইড্রোজেনের এখানে ওজন কত 2 গ্রাম, অক্সিজেনের ওজন কত 16 গ্রাম, তাহলে এখানে কত, হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম আর অক্সিজেন হচ্ছে 32 গ্রাম। দেখো এখানেও হাইড্রোজেন 2 গ্রাম, এখানেও হাইড্রোজেন 2 গ্রাম, দুটো মৌল বিক্রিয়া করে একাধিক যৌগ তৈরি করতে হয়, দুটো যৌগ এখানে তৈরি করেছে, আর যে কোনো একটা মৌলের ওজন কিন্তু নির্দিষ্ট থাকবে। এখানে হাইড্রোজেনের ওজন কিন্তু নির্দিষ্ট আছে। সঙ্গে বলেছে এই নির্দিষ্ট ওজনের যে মৌলটা সেটা অন্য মৌলের সঙ্গে যে আলাদা আলাদা ওজনে যুক্ত হবে এবং সেই ওজনগুলো সরল অনুপাত হবে বা সেই ওজনগুলোর অনুপাত সরল হবে। কীরকম বলি, দেখো এখানে এদের যদি অনুপাত যদি বের করি তাহলে এটা হচ্ছে 1:8, এদের অনুপাত হবে 1:16 হলো। তাহলে এদের রেশিও কি হয়ে গেল, এদের রেশিও হয়ে গেল 8:16 সমান 1:8। এটা সরল অনুপাত। সরল অনুপাত বলতে ফ্র্যাকশনাল হবে না, পূর্ণ সংখ্যায় হবে, এটা হচ্ছে সরল অনুপাত। দেখো এখানে হাইড্রোজেনের ওজন নির্দিষ্ট আছে, কিন্তু হাইড্রোজেন এর সঙ্গে একবার 16 ওজনে যুক্ত হয়েছে, হাইড্রোজেন একবার এর সঙ্গে 32 ওজনে যুক্ত হয়েছে। এই আলাদা আলাদা যে ওজনে যুক্ত হয়েছে এই আলাদা ওজনগুলো সর্বদা সরল থাকবে বা সরল অনুপাত হবে এখানে, এটাই বলছে স্থির অনুপাত গুণানুপাত সূত্র। ঠিক আর একটা এক্সাম্পল ধরি, সাপোজ আর একটা এক্সাম্পলকে ধরি, এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের আমি যৌগ দেখব, এই দুটো মৌল নিয়ে আমরা যৌগ দেখব। যেমন N2O3 তৈরি হতে পারে, N2O4 তৈরি হতে পারে, N2O5 তৈরি হতে পারে। ঠিক এখানে লিখছি আমি ওয়েট অফ নাইট্রোজেন, এখানে লিখলাম ওয়েট অফ অক্সিজেন হলো। তাহলে ওয়েট অফ, এখানে নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে, এই ঘরগুলো একটু আচ্ছা একটু জায়গাটা ছোট করি, N2O3, N2O4, N2O5 হলো। এখানে ওয়েট অফ নাইট্রোজেন, ওয়েট অফ অক্সিজেন, ফিক্সড ওয়েট অফ নাইট্রোজেন, লাস্ট ওয়ান ফিক্সড ওয়েট অফ অক্সিজেন। কীরকম দেখো এখানে এটা চলে গেছে উপরে, তাহলে এখানে দিয়ে দিলাম আমি N2O3, এখানে N2O4 আর এখানে N2O5। নাইট্রোজেন কত আছে, এখানে দুটো নাইট্রোজেন, তার মানে একটা নাইট্রোজেন 14, তাহলে দুটো নাইট্রোজেন হয় 28, তাহলে এখানে 28, এখানে দুটো নাইট্রোজেন 28, এখানেও দুটো নাইট্রোজেন 28, আর এখানে অক্সিজেন হচ্ছে একটা অক্সিজেন হচ্ছে 16, তিনটে অক্সিজেন হচ্ছে 48, তাহলে 48, এখানে চারটে আছে 64, এখানে পাঁচটা আছে 80।
হলো। নাইট্রোজেনের ফিক্সড রেশিও, যে কোনো একজনকে আমি ফিক্সড রাখবো। আমি ধরে নিলাম এখানে আমি নাইট্রোজেনকেই ফিক্সড রাখবো। নাইট্রোজেন যদিও দেখতে পাচ্ছ এখানেও 28, এখানেও 28, এখানেও 28, নাইট্রোজেন এখানে ফিক্সডই হয়ে গেছে। তা নাইট্রোজেনের ফিক্সড রেশিও এখানে হচ্ছে 28, এখানেও হয়ে যাচ্ছে 28, আর এখানেও হয়ে যাচ্ছে 28। ঠিক, যদি আলাদা আর একটা থাকতো যদি, তাহলে সেটাকে দিয়ে ভালো করে বোঝানো যেত। আমি এরপরে আর একটা এক্সাম্পল দেখছি। এখানে হয়ে গেল, এর হয়ে গেল 48। আচ্ছা, এটাকে করার দরকারও নেই, অন্যটার ক্ষেত্রে দেখালে ভালো হতো। এর সঙ্গে যদি আর একটা জুড়ে দিতাম তাহলে ভালো হতো। তাহলে এখানে দেখো নাইট্রোজেনের হচ্ছে সবগুলোই 28 করে, তাহলে এদের রেশিও বের করব। এখানে কত দিয়ে যাবে, 4 4 16 যা 48, 3 16 যা 48, 4 16 যা 64, আর এখানে হচ্ছে 5। তাহলে এখানে দেখো নাইট্রোজেনের রেশিও, অক্সিজেনের তিনটে ক্ষেত্রে রেশিও হচ্ছে 3:4:5। বোঝা গেল? ভালো করে দেখো, এখানে তিনটে যৌগ নাইট্রোজেন আর অক্সিজেন, রিয়াকশন করে 3 রকমের যৌগ তৈরি করেছে, কম্পাউন্ড। যেখানে নাইট্রোজেনের তিনটের ক্ষেত্রেই ওয়েট এখানে সেম আছে, কিন্তু অক্সিজেনের ওয়েট কিন্তু আলাদা। অক্সিজেনের ওয়েটগুলোকে আমি যখন এখানে রেশিও বের করছি, দেখা যাচ্ছে এরা সিম্পল রেশিও হয়ে গেছে, ফ্র্যাকশনে আসেনি, সিম্পল রেশিও হয়ে গেছে। ঠিক অন্য আর একটা দেখি, N2O আর একটা গেল NO, আর একটা ধরে নিচ্ছি আমি N2O3। কথাটা বোঝা গেল? তাহলে এখানে ওয়েট অফ নাইট্রোজেন, এখানে ধরে নিলাম ওয়েট অফ অক্সিজেন, আর এখানে এবার লিখব ফিক্সড রেশিও, ফিক্সড ওয়েট অফ নাইট্রোজেন, আর এখানে ধরুন ফিক্সড ওয়েট অফ অক্সিজেন। ঠিক, তাহলে এটাকে নিচে নামিয়ে দিই। এখানে চলে গেল NO2, এখানে চলে গেল NO, আর এখানে চলে গেল N2O3। এখানে দেখো নাইট্রোজেন কত আছে, 14, এখানে আছে নাইট্রোজেন 14, আর এখানে আছে নাইট্রোজেন 28। এবার বুঝতে পারবো যে কোনো একজনের রেশিওকে আমাদেরকে ফিক্সড রাখতে হবে। এখানে দেখো অক্সিজেন আছে 32, অক্সিজেন আছে 16, অক্সিজেন আছে 48। ঠিক, তাহলে যে কোনো একজনের রেশিও যদি ওয়েট যদি ফিক্সড রাখতে হয়, আমি ধরে নিলাম এখানে লোয়েস্ট রেশিও বলতে 14ই আছে, এই দুটো 14, এটা 28, তাহলে এটাই লোয়েস্ট, আমি এটাকেই ফিক্সড রাখবো। তাহলে এটাকে ফিক্সড রাখতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে তাহলে 2 দিয়ে ডিভিশন করে দিতে হবে। তা 2 দিয়ে ডিভিশন করলে এটা তাহলে চলে গেল 14 থেকে গেল, এটা চলে গেল 14 থেকে গেল, আর এখানে চলে আসলো তোমার 14, আর এইটাতে হয়ে গেল তোমার 32, এটা হয়ে গেল 16, আর এটা হয়ে গেল, এটাকে যদি 2 দিয়ে ডিভিশন করি তাহলে একেও 2 দিয়ে ডিভিশন করতে হবে। 2 দিয়ে ডিভিশন করলে 14 আসলো, তাকে 2 দিয়ে ডিভিশন করলে 24। তাহলে দেখো রেশিও বের করো, 32, 16 আর 24 রেশিও দেখো, এদের রেশিও কত আসবে? আচ্ছা, এখানে ঠিক আছে, চলো রেশিও বের করি। এদের রেশিও দেখা যাক, 8 দিয়ে যাবে, 4, 2, আর এখানে হলো 8 দিয়ে, আর এখানে 3। দেখো এদের রেশিও দেখো, সিম্পল রেশিও হয়ে গেছে, এটা বোঝা গেল? এখানে দেখো 4, 3, 2, বা তুমি যদি এটাকে যদি উপরে লিখতাম তাহলে 2:3, 2:3:4 চলে আসতো। একে যদি এখানে লিখে দিতাম, যদি এটা চলে আসলো সিম্পল রেশিও বলতে কোনো ফ্র্যাকশন থাকবে না। তাহলে আবার একবার বলে দিই যে দুটো মৌল বা দুটো এলিমেন্ট তারা পরস্পর রিয়াকশন করে একাধিক যৌগ তৈরি করতে পারে, কিন্তু দুটো মৌলের মধ্যে যে কোনো একটার ওজন কিন্তু নির্দিষ্ট থাকবে, আর অন্যটার ওজন কিন্তু আলাদা আলাদা হতে থাকবে। সেই ওজনগুলো সর্বদা সরল অনুপাত থাকবে। এই চলে গেল আমাদের গুণানুপাত সূত্র।
এবার আমরা দেখব মিথানুপাত সূত্র কীরকম। দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে এবং মৌল দুটি যখন নিজেদের মধ্যে যখন যুক্ত হয় তখন সেই ওজনের অনুপাতে যুক্ত হতে পারে অথবা সরল গুণিতকে যুক্ত হতে পারে। কি বললাম, যে দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে বা যৌগ গঠন করে। যখন মৌল দুটি নিজেদের মধ্যে যখন যুক্ত হবে তখন সেই ওজনের অনুপাতে যুক্ত হতে পারে বা সরল গুণিতকে যুক্ত হতে পারে। কীরকম আমি বলি, এখানেই কার্বন নিলাম আর এখানে সালফার নিলাম, এই দুটো পৃথক মৌল আছে। দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে এই দুটো পৃথক মৌল, অন্য একটা মৌল বলতে এখানে আমি অক্সিজেনকে রাখলাম। তাহলে এখানে অক্সিজেন আর সালফার যুক্ত হবে আর এখানে কার্বন আর অক্সিজেন যুক্ত হবে। সালফার আর অক্সিজেন, কার্বন আর অক্সিজেন। সালফার আর অক্সিজেন যুক্ত হয়ে SO2 তৈরি করলো। কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। তাহলে কি বললো ওখানে, যে দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে। তাহলে এই দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনে এর যেটা ওজন থাকবে সেটা নির্দিষ্ট থাকতে হবে এবং এর সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করলো, এর সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ গঠন করলো, এই দুটো ক্ষেত্রে অক্সিজেনের ওজনটাকে আমাকে নির্দিষ্ট রাখতে হবে। কীরকম দেখো, তাহলে এখানে তোমার সালফার হচ্ছে সালফার আর এখানে অক্সিজেন। সালফার কত 32, দুটো অক্সিজেন, একটা অক্সিজেন 16, দুটো অক্সিজেন 32, তাহলে এখানে হয়ে গেল 32। ঠিক এখানে দেখো কার্বন আর অক্সিজেন, কার্বন কত 12, দুটো অক্সিজেন কত 32। তাহলে দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে অক্সিজেন নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়েছে, কার্বন অক্সিজেনের নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়েছে, সালফার অক্সিজেনের নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়েছে। তাহলে এই দুটো ক্ষেত্রে আগে আমরা এখানে কি দেখে নেব। এবার আর একটা জিনিস, আরেকটা বলছে যে এরা যদি নিজেদের মধ্যে যদি যুক্ত হয়, তাহলে এরা যদি নিজেদের মধ্যে যুক্ত হয় তাহলে কি তৈরি করবে, তাহলে CH2 কার্বন সালফাইড। ঠিক সেটার মধ্যে কত CH2, তাহলে এখানে আছে কার্বন, এখানে আছে সালফার। কার্বন কত 12, সালফার 32, 64, 64। ঠিক, তাহলে এখানে এই করে নিই, ঠিক আছে এটাই থাক। এবার দেখো এখানে যেটা রেশিও, যে এবার কার্বন আর সালফারের, তাহলে দুটোরই ওজন এখানে নির্দিষ্ট আছে। তাহলে এখানে কার্বন আর সালফারের ওজন দেখি, কার্বন আর সালফারের, কার্বন কত 12, সালফার কত এখানে 32, রেশিও কত চলে আসছে 4 দিয়ে, তাহলে 3:8। এখানে কার্বন আর সালফারের রেশিও যেটা সেটা 3:8। এখানেও 3:8 হতে পারে অথবা সরল গুণিতক হতে পারে। বলে দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করতে পারে, কিন্তু মৌল দুটি যখন নিজেদের মধ্যে যখন যুক্ত হয়ে যখন যৌগ গঠন করে তখন তারা সেই অনুপাতে যুক্ত হয় অথবা সরল গুণিতকে যুক্ত হয়। কীরকম, এখানে এদের রেশিও বের করি, 4 দিয়ে 3, 3 4 12 আর 4 16, 3 4 12, 3 4 12, 4 16, 64। কথাটা বোঝা গেল? দেখো এখানে কার্বন কত আছে 3, এখানেও কার্বন কত আছে 3, এখানে অক্সিজেন কত, এখানে সালফার কত আছে 8, এখানে সালফার কত আছে 16। তাহলে এই 16-এর সরল গুণিতক বলতে নামতাকে বোঝায়, আবার বলি, এখানে কার্বন 3, এখানে কার্বন 3, এখানে 8 হচ্ছে সালফার, এখানে 8-এর ঠিক সরল গুণিতক হয়েছে, 8 2 যা 16, 8 2 গুণে 16, সরল গুণিতক হয়ে গেছে। এটাই হচ্ছে মিথানুপাত সূত্র, যে
যখন কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে তাদের অনুপাত হচ্ছে এটা, সালফার অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে তাদের অনুপাত হচ্ছে এটা। এখানে অক্সিজেন বলেছে নির্দিষ্ট, দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হবে, নির্দিষ্ট ওজনে যুক্ত হবে। তাহলে এখানে দেখো নির্দিষ্ট ওজনে যুক্ত হয়েছে। এই দুটো যৌগের মধ্যে কার্বন আর সালফার পৃথক যেটা মৌল আছে তাদের অনুপাত বের করলাম 3:8 হলো। কিন্তু তারা যখন পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে যেটা, সেখানেও তাদের অনুপাত কিন্তু এই অনুপাতের সমান হতে পারত, আবার এই অনুপাতের সরল গুণিতক হতে পারত। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে এই অনুপাতের সরল গুণিতক হয়ে গেছে। এখানে 3, এখানে 3, এখানে 8, এখানে 16, 8 2 যা 16, এর ঠিক সরল গুণিতক হয়ে গেছে। এটা হলো মিথানুপাত সূত্র। আর একটা এক্সাম্পল দেখি, তাহলে ভালো করে বুঝতে পারবো। কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন, ঠিক? তাহলে এরা যদি নিজেদের মধ্যে যদি রিয়াকশন যদি করে তাহলে কি হবে? নিজেদের মধ্যে রিয়াকশন করলে জল H2O। এরা যদি নিজেদের মধ্যে রিয়াকশন করে তাহলে কি তৈরি হবে? CH4, ঠিক? এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত কত হবে? হাইড্রোজেন 2, তার মানে 2, অক্সিজেন হচ্ছে একটা, তার মানে 16 গ্রাম। তাহলে এখানে রেশিও হয়ে গেল 1:8। ঠিক এখানে একইভাবে এখানে আছে হাইড্রোজেন আর এখানে আছে কার্বন। হাইড্রোজেন 4টে, 4, অক্সিজেন একটা, 12, রেশিও কত? 1:3। তাহলে দেখা গেল এখানে হাইড্রোজেন যেটা সেটাও 1, এখানেও হাইড্রোজেন 1। তাহলে দুটো পৃথক মৌল অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে অন্য একটা মৌলের নির্দিষ্ট ওজন বলতে এখানে দেখো হাইড্রোজেন ওজন নির্দিষ্ট হলো। এবার আমরা দেখব যে এই দুটো যৌগের মধ্যে কার্বন আর অক্সিজেনের রেশিও কত। তাহলে কার্বন আর অক্সিজেনের রেশিও কত আছে? কার্বন এখানে 3, অক্সিজেনের রেশিও কত? 8। তাহলে কার্বন আর অক্সিজেনের রেশিও হচ্ছে 3:8। আমরা এবার দেখব এরা যখন নিজেদের মধ্যে যখন রিয়াকশন করবে, তখন হয় তাদের এই দুটো মৌলের ওজনের যে রেশিও যেটা হয় এর সঙ্গে সমান হবে, না এর সরল গুণিতক হবে। দেখি এরা দুজন রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড হবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি হয় তাহলে কার্বন এখানে গেল, অক্সিজেন এখানে গেল। এখানে কার্বন একটা আছে, তাহলে এখানে 12, অক্সিজেন দুটো আছে 32, তাহলে এখানে 1:2, এখানে চলে আসলো এটা 3:8। দেখো এখানে ওজন যেটা সমান হয়ে গেছে। এখানেও কার্বন আর হাইড্রোজেনের অনুপাত 1:3। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন অনুপাত 1:8। দুটো ক্ষেত্রে হাইড্রোজেন অ্যামাউন্ট সেম আছে। এবারে দেখলাম কার্বন আর অক্সিজেনের রেশিও কত? 3:8। এই রেশিওটা এদের দুজনের মধ্যে যখন রিয়াকশন করবে হয় সেম হবে, না হয় সরল গুণিতক হবে। এই ক্ষেত্রে কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। এই চলে গেল আমাদের মিথানুপাত সূত্র। নেক্সট আমরা দেখব এরপর লাস্ট ওয়ান, সেটা হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র কীরকম? যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলো যদি গ্যাস হয় তাহলে তাদের আয়তন সর্বদা নির্দিষ্টই থাকবে, বা তাদের আয়তন যা হবে বিক্রিয়া করার ফলে যে বিক্রিয়াজাত পদার্থ যেটা তৈরি হয়েছে সেটাও যদি গ্যাসীয় হয় তাহলে তাদের সবার আয়তনের অনুপাত কী হবে? সরল অনুপাত হবে। যদি নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলি যদি গ্যাস হয় তাহলে তাদের অনুপাত যা হবে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তাহলে তাদের প্রত্যেকের অনুপাত কী হবে? সরল অনুপাত থাকবে। কীরকম বলি? H2 + Cl2 অ্যারো দিয়ে
2HCl হলো। এটাও আছে গ্যাস, এটাও আছে গ্যাস, এটাও আছে গ্যাস। ঠিক, দেখো এখানে অনুপাত বলতে এদের মোলের অনুপাত হতে পারে, অনুপাত বলতে এদের আয়তনের অনুপাত হতে পারে। তাহলে এটা আছে 1 মোল, এটাও আছে 1 মোল, এটা তৈরি হচ্ছে 2 মোল। তাহলে 1 মোল মানে এটা হচ্ছে নিয়ে নিলাম 1, এটা 1 মোল মানে এটা নিয়ে নিলাম 1, এটা 2 মোল মানে এটা নিয়ে নিলাম 2। তাহলে এদের রেশিও হয়ে গেল 1:1:2। এটাই সরল অনুপাত। ঠিক একইভাবে N2 প্লাস H2 অ্যারো দিয়ে 2NH3, তাহলে এখানে 3 দিতে হবে। দেখো এখানে এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস। কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কগুলি যদি গ্যাস হয়, বিক্রিয়ার ফলে যদি উৎপন্ন পদার্থটিও যদি গ্যাসীয় হয়, তাহলে এদের প্রত্যেকের অনুপাত সরল অনুপাত থাকবে। দেখো এখানে এখানে কিছু নেই মানে 1, তাহলে এটা 1, এর কিছু নেই মানে 3, 3, এটা কিছু নেই মানে 2, 2। এদের প্রত্যেককে দেখো এরা সরল অনুপাত হয়ে গেছে, প্রত্যেককে এখানে এরা সরল অনুপাত। বোঝা গেল? ঠিক একইভাবে H2 প্লাস O2 অ্যারো দিয়ে 2H2O হলো। এখানে কত দেবো? এখানে দেবো 2, তাহলে হয়ে গেল। এখানে কত? 2, এখানে 1, এখানে হয়ে যাচ্ছে 2। এটা হচ্ছে সরল অনুপাত। কিন্তু কন্ডিশন হচ্ছে একেও গ্যাস হতে হবে, একেও গ্যাস হতে হবে, একেও গ্যাস হতে হবে। এই চলে গেল গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র। কিন্তু যদি এটা যদি হয়ে যায় H2 প্লাস O2 দিয়ে রিয়াকশন করে 2H2O দিয়ে এটা লিকুইড তৈরি হয়ে গেল, এটা লিকুইড তৈরি হয়ে গেল। এখানে এটা গ্যাস বলতে স্টিম আছে, এটা ভেপার, আর এখানে নিয়ে নিলাম আমি 2। তাহলে এখানে কিন্তু এদের রেশিও কিন্তু সরল অনুপাত হবে না, এদের রেশিও কিন্তু এখানে সরল অনুপাত হবে না। কেন হবে না? কারণ বিক্রিয়াজাত পদার্থ যেটা সেটা এখানে লিকুইড হয়ে গেছে। বিক্রিয়াজাত পদার্থটি যদি গ্যাস হতো তাহলে এরাও সরল অনুপাত থাকতো। কোনো নির্দিষ্ট চাপ উষ্ণতায় বিক্রিয়কগুলি যদি গ্যাস হয় আর বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থগুলিও যদি গ্যাসীয় হয়, তাদের অনুপাত সর্বদা সরল অনুপাত হবে। এটা হচ্ছে গেল-উসাকের গ্যাস আয়তন সূত্র। ভালো করে পড়ো। আর একটা জিনিস, তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখো, আর তোমাদের স্কুলে যারা বন্ধু যারা পড়ে তাদেরকে চেষ্টা করো এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার। তার কারণ তোমরা এই ভিডিওগুলো যত শেয়ার করবে, যত সাবস্ক্রাইব করবে, যত লাইক করবে, যত বেশি বেশি করে দেখবে, তত কী হবে, এই ধরনের ভিডিও আমাদের বানাতে বেশি ইচ্ছা করবে। কারণ আমাদের শুধু পাওয়ার শুধু ওটাই যে বেশি বেশি করে তোমরা দেখো, বেশি লাইক করো, সবাইকে শেয়ার করো।